নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের লেখা আছে আজকে তোমাদের কি টপিক সেটা। আজকে তোমাদের টপিক হচ্ছে বাষ্পীভবন, ইভাপোরেশন। তো এই ইভাপোরেশন বা বাষ্পীভবন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে যা যা জানা দরকার সেগুলো পড়াবো। তাছাড়াও যদি কোনো রকম কিছু অসুবিধা, কোনো ডাউট, কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে এখন আমরা একটা শিক্ষামূলক উক্তি পড়ে নেব। দেখবো উক্তিটি তোমাদের জন্য কি রয়েছে আজকে। দেখো, তোমাদের জন্য আজকে উক্তিটি রয়েছে, যত মত তত পথ। ঠিক আছে, ইংরেজিতে বলছে অ্যাজ মেনি ফেথস সো মেনি প্যাথস। কার লেখা? রামকৃষ্ণ পরমহংসের মহৎ বাণী। এই বাণীটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের। তো এখানে এই উক্তিটি কেন দেওয়া হয়েছে বা এর পিছনে গভীর কি অর্থ রয়েছে সেটা একটু আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে সেটা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। বলছে যত মত তত পথ, মানে হলো সব মানুষের ভাবনা একরকম না। মানে সবার চিন্তা ভাবনা কিন্তু একরকম নয়, এটা বলতে চেয়েছে। আর সবার ভালো হবার পথও একরকম নয়, এবং সবার ভালো হবার পথও কিন্তু একরকম নয়। অনেক পথ থাকতে পারে ভালো হবার, এবং অনেক মত থাকতে পারে ভালো হবার। ধরো, তোমাদের ক্লাসে কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে, কেউ আবার খেলতে। সবাই আলাদা, মানে প্রত্যেককেই আলাদা আলাদা পছন্দ, প্রত্যেকের আলাদা আলাদা জিনিস পছন্দ, কিন্তু সবাই নিজের নিজের পথে ভালো কিছু করতে পারে, তাই না? তো এটা বলছে যে তোমাদের ক্লাসে কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ আবার খেলতে ভালোবাসে। প্রত্যেকজনের কিন্তু আলাদা আলাদা পছন্দ রয়েছে, সবাই আলাদা, কিন্তু সবাই নিজে নিজের পথে ভালো কিছু করতে পারে। ঠিক আছে, এটাকে আমি একটু ইংরেজিতে বলছি, শোনো। As many faiths, so many paths means that not everyone thinks the same way, and everyone can have a different way of becoming good and reaching God. For example, in your class, someone loves to sing, someone loves to draw, someone loves to play sports. Everyone is different, but each person can succeed in their own. নেক্সট কি বলছে দেখি আরো। এটা তোমাদেরকে আমি একটা তোমাদের ক্লাসের একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করলাম। এবার এই উক্তিটির যে আসল ব্যাখ্যা, আক্ষরিক অর্থ, সেটা তোমাদেরকে বোঝাচ্ছি, শোনো। কেউ মন্দিরে গিয়ে প্রার্থনা করে, কেউ মসজিদে নামাজ পড়ে, কেউ গির্জায় যায়, আবার কেউ ঘরে বসেই মন থেকে ঈশ্বরকে ডাকে। তাহলে কি বলছে? কেউ মন্দিরে গিয়ে প্রার্থনা করে, কেউ মসজিদে নামাজ পড়ে, কেউ গির্জায় যায়, কেউ আবার ঘরে বসেই মন থেকে ঈশ্বরকে ডাকে। পথ আলাদা আলাদা প্রত্যেকজনের, পথ কিন্তু প্রত্যেকজনের আলাদা আলাদা। কেউ মন্দিরে যাচ্ছে, কেউ মসজিদে যাচ্ছে, কেউ আম, গির্জায় যাচ্ছে, কেউ আবার বাড়িতে বসেই ঈশ্বরকে ডাকছে। কিন্তু লক্ষ্য সবার একটাই, কি না, ভালো মানুষ হওয়া এবং ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভক্তি করা, ঈশ্বরকে মান্য করা, মেনে চলা। এটাই কিন্তু সবার লক্ষ্য হওয়া দরকার। এবার বলছে আমরা এই যুক্তির মাধ্যমে কি শিখলাম। শিখলাম
মত করা, যে আমি যেটা মানি সেটাই ঠিক বাকিরা সবাই ভুল, সেটা নয়। অন্যের মতকে সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, ভাবতে হবে আমার পথ আলাদা হতে পারে কিন্তু অন্যের পথও ঠিক হতে পারে। এটাকেও আমি একটু ইংরেজিতে বলে দিচ্ছি, সরি তার আগে বলি, তাই মনে রাখবে সবাই আলাদা কিন্তু সবাই সমান গুরুত্বপূর্ণ। ইংরেজিতে বলে দিচ্ছি, এটা একটু শোনো। সাম পিপল প্রে ইন এ টেম্পল, সাম অফার প্রেয়ার্স ইন এ মস্ক, সাম গো টু এ চার্চ, সাম প্রে কোয়াইটলি at home. The paths the paths are different, but the goal is the same: to become a good person and love God. What do we learn? আমরা এখান থেকে কি শিখলাম? We should respect other people's opinion. We should love and accept everyone. We should understand that my way may be different, but others' ways can also be right. And remember, everyone is different and everyone is important. ঠিক আছে? তাহলে আশা করছি এটা ছিল তোমাদের উক্তিটি। তাহলে আশা করছি তোমরা উক্তিটি ভালোভাবে বুঝতে পেরেছো। উক্তি সম্বন্ধেও যদি কোনো রকম কিছু প্রশ্ন থাকে, যদি বুঝতে না পারো, অবশ্যই জিজ্ঞাসা করবে আমাকে। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে আমাদের টপিক, সেইখানে দেখি কি রয়েছে। দেখো, আমাদের টপিক আছে কি না, দেখতে পাচ্ছ তোমরা, ইভাপোরেশন, বাষ্পীভবন। ইভাপোরেশন বা বাষ্পীভবন। তো তোমাদেরকে প্রথমে বলো তো, যে তোমরা কতটা জানো এই ইভাপোরেশন বা বাষ্পীভবনের ব্যাপারে, তোমরা কতটা জানো বলো তো দেখি। তারপর আমি তোমাদেরকে এক এক করে বোঝাবো ইভাপোরেশন বা বাষ্পীভবন জিনিসটা কি। ইভাপোরেশন বা বাষ্পীভবন কি, তাহলে চলো আমরা একটু জেনে নিই ইভাপোরেশন বা বাষ্পীভবন জিনিসটা কি। এক নম্বর বলছে ডেফিনেশন, সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলছে, প্রথমে বাংলাটা পড়ি একটু, তারপরে ইংরেজিটা পড়বো। না বলছে বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তরল তার স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তরল তার স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তাহলে দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা, যে বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কি হয়, তরল, মানে সেটা আমি কথার কথা সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, যে জল, তরলটা কি, তরলটা হচ্ছে না জল। তো এই বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তরল, তরল মানে হচ্ছে জল, তো এই যে জল তার স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায়, হয়তো স্ফুটনাঙ্ক বলতে যে তাপমাত্রা থেকে সে তরলটা ফুটতে শুরু করে,
যে তাপমাত্রায় গিয়ে জলটা ফুটতে শুরু করে, মানে কথার কথা আমরা জানি, মানে সত্যি করেই এটা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে শুরু করে। তো তার নিচের তাপমাত্রায় যখন বাষ্পে পরিণত হয়, ঠিক আছে, যখন সেই তরল মানে জলটা যখন 100 ডিগ্রি যাওয়ার আগেই তাপমাত্রা, মানে নিচের তাপমাত্রায় মানে তার আগেই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার আগেই বাষ্পে পরিণত হয়, তখন তাকে বলছে বাষ্পীভবন। ভালো করে বুঝবে, বাষ্পীভবনটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। বলছে আবার বলছি ভালো করে বুঝবে, যে বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া, না, বাষ্পীভবন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তরল তার স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। অর্থাৎ কোনো একটা তরলকে তুমি কি করলে, আগুনে গরম করছো, ধরো তরলটা হচ্ছে জল। তুমি জানো যে একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে তুমি জানো যে জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটতে আরম্ভ করে। দিয়ে কি করেছো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটার আগেই কি হচ্ছে না, তুমি দেখতে পাবে যে ফোটার আগেই কিন্তু একটা ভাপ বেরোয়, একটা ধোঁয়া বেরোয়, কারণ গরম হচ্ছে তো জল, যতটুকুই গরম হচ্ছে একটা ভাপ বেরোবে, সেটাই হচ্ছে কিন্তু বাষ্প। তাহলে কি হচ্ছে না, তরল 100 ডিগ্রি সি তাপমাত্রায় যাওয়ার আগেই বা ফুট জলটা ফোটার আগেই যে বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, সহজ ভাষায় বলতে গেলে সেটাই হচ্ছে কিন্তু ইভাপোরেশন বা বাষ্পীভবন। আশা করছি বোঝাতে পারলাম। ইংরেজিতে একটু বলে দিচ্ছি, দেখো, ইভাপোরেশন ইজ দ্য প্রসেস by which a liquid changes into vapor at any temperature below its boiling point। ঠিক আছে, evaporation is the process by which a liquid changes into vapor at any temperature below its boiling point। এটাই ইংরেজিতে লেখা আছে এবং বাংলাতেও লেখা আছে এখানে। ওকে, এরপর আমরা নেক্সট দেখে নেব কি রয়েছে। হোয়ার ইট অকার্স, কোথায় ঘটে, বাষ্পীভবন কোথায় ঘটে। evaporation occurs only at the surface of a liquid। বাষ্পীভবন শুধুমাত্র তরলের পৃষ্ঠে ঘটে। তাহলে evaporation occurs only on the surface of a liquid। বাষ্পীভবন শুধুমাত্র তরলের পৃষ্ঠে ঘটে। তোমাদেরকে এখন বলতে হবে যে তরলের পৃষ্ঠ মানে এখানে কি বোঝাতে চেয়েছে। তরলের পৃষ্ঠ বলতে এখানে কি বোঝাতে চেয়েছে। ধরো একটা জল নিলে একটা গ্লাসে বা একটা হাঁড়িতে যেখানে তুমি গরম করবে, বা একটা বাটিতে বা একটা যে কোনো পাত্রে। তো এই যে গরম করবে জলটাকে, সেখানে জলটা রাখার পর জলের একটা কাঁচের গ্লাস বা কোনো বাটি নিলে ভালো করে বুঝতে পারবে যে একটা লেয়ার বোঝা যায় যে এতটা অব্দি জলটা আছে। এই যে বোঝা যাচ্ছে এই স্তরটা, যে এতটা অব্দি জলটা আছে, সেটা হচ্ছে পৃষ্ঠ, সেটা হচ্ছে তরলের বা সেই জলের পৃষ্ঠ। তো ইভাপোরেশন অকার্স অনলি অ্যাট দ্য সারফেস অফ দ্য লিকুইড, জলের একদম তল থেকে কিন্তু বাষ্পীভবন ঘটে না। জলের বাষ্পীভবন বা তরলের যে কোনো তরলের বাষ্পীভবন ঘটে একমাত্র তরলের পৃষ্ঠ থেকে, মানে উপরের অংশটা থেকে, যেখানে আমরা বুঝতে পারি যে এখানে বাতাসের সাথে তরলটার আলাদা ভাগ হয়েছে, মানে লেয়ারটা, স্তরটা, যেখানে জলটা শেষ হয়েছে, উপরের দিক থেকে, নিচের দিক থেকে কিন্তু নয়, অর্থাৎ জলের ভিতরে নয়, জলের উপরে। মানে একটা কাঁচের একটা গ্লাসে যদি জল রাখি, উপর থেকে বোঝা যায় যে জলটা কতটা অব্দি আছে, বা একটা প্লাস্টিক বোতলে যদি জল ভরাতে গিয়ে বোঝা যায় জলটা কতটা অব্দি আছে। এই যে জল কতটা অব্দি আছে, ভর্তি হয়ে আছে, সেই স্তরটাকে বলছে পৃষ্ঠ। তো বাষ্পীভবন শুধুমাত্র তরলের ওই পৃষ্ঠ থেকে কিন্তু ঘটে। বুঝতে পেরেছো? ওকে,
নেক্সট দেখি। নেক্সট দেখো রয়েছে বৈশিষ্ট্য, না বাষ্পীভবনের বৈশিষ্ট্য। বাষ্পভবনের বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ এ স্লো প্রসেস, এটি ধীর প্রক্রিয়া। এটা হচ্ছে কিন্তু খুবই ধীর প্রক্রিয়া। ইট ইজ এ স্লো প্রসেস, অর্থাৎ বাষ্পীভবন কিন্তু তুমি গরম করলে জলটা আর হট করে হয়ে গেল, মানে 15 সেকেন্ড 10 সেকেন্ডের মাথা হয়ে গেল বাষ্পীভবন প্রক্রিয়া হয়ে গেল, এমনটা কিন্তু নয়। বাষ্পীভবন হচ্ছে খুবই স্লো প্রসেস, এটি একটা ধীর প্রক্রিয়া। অকার্স অ্যাট এনি টেম্পারেচার, অর্থাৎ যে কোনো তাপমাত্রায় ঘটে। অর্থাৎ এমন কোনো নয়, এমন ব্যাপার নয় এখানে যে যে কোনো একটা তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে 100 ডিগ্রিতে গেলে তবেই বাষ্পীভবন ঘটবে বা 50 ডিগ্রিতে গেলে তবেই বাষ্পীভবন ঘটবে, এমনটা কিন্তু নয়। না, যে কোনো তাপমাত্রায় কিন্তু ঘটে এই বাষ্পীভবন, সেটা তরলের উপর নির্ভর করছে। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বললাম, যেমন জল, জল 100 ডিগ্রিতে ফুটতে শুরু করে, তো 100 ডিগ্রিতে গিয়ে কিন্তু জলের বাষ্পীভবন ঘটে না। জলের বাষ্পীভবন ঘটে কিসে, না 100 ডিগ্রির আগে। 100 ডিগ্রি অর্থাৎ জল ফুটতে শুরু করার আগেই কিন্তু বাষ্পীভবন ঘটতে শুরু করে। তো তাই বলছে অকার্স অ্যাট এনি টেম্পারেচার, যে কোনো তাপমাত্রায় ঘটে। 3 নম্বর বলছে কজেস কুলিং এফেক্টস, শীতলীকরণ ঘটায়। বাষ্পীভবনের ফলে কি হয়, বাষ্পীভবনের ফলে না কজেস কুলিং এফেক্ট, শীতলীকরণ ঘটায়। অর্থাৎ বাষ্পীভবন ঘটলে ঠান্ডা অনুভব হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, গরমকালে, গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে যখন আমরা চারিদিকে প্রচুর রোদ থাকে, প্রচুর রোদ গ্রীষ্মকালে, তো সেই সময় যদি একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়, গাছের ছায়া গিয়ে দাঁড়ায়, তখন আমাদের একটু হলেও রোদটা বা গরমটা কম লাগে, মানে একটু ঠান্ডা লাগে। কারণ কি, কারণ হচ্ছে বাষ্পীভবন। গাছ ও বাষ্পীভবন বা ইভাপোরেশন যেটা, সেটা কিন্তু ঘটায়। ঠিক আছে। এবং এই যে বাষ্পীভবন ঘটায়, পাতার সাহায্যে জল ঘটে ঘটে, সেটা প্রসেস অনেক বড় প্রসেস, এখানে লিখেও দিয়েছে যে ইট ইজ এ স্লো প্রসেস। তাই এই যে প্রসেসটা যেটা বলছি, সেটা হচ্ছে যেহেতু গাছ বাষ্পীভবন ঘটায়, তাই তার নিচে যদি কেউ থাকে গ্রীষ্মকালে বা এনি টাইম, যে কোনো টাইমে, তাহলে কিন্তু শীতল লাগে, ঠান্ডা লাগে, খানিকটা হলেও ঠান্ডা অনুভূতি হয়। কজেস কুলিং এফেক্ট, তাহলে আশা করছি শীতলীকরণ ঘটায় যেটা, সেটাও বুঝতে পারলে। তাহলে এখানে 3টে বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এটি ধীর প্রক্রিয়া, ইট ইজ এ স্লো প্রসেস। 2 নম্বর হচ্ছে অকার্স অ্যাট এনি টেম্পারেচার, যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে। 3 নম্বর হচ্ছে কজেস কুলিং এফেক্ট, শীতলীকরণ ঘটায়। কি ঘটায়, শীতলীকরণ, অর্থাৎ আমাদের বডিকে, আমাদের পরিবেশকে কি করে, শীতল করে, ঠান্ডা করে। এরপর কি করব, এরপর আমরা নেক্সট দেখব কি রয়েছে। নেক্সট রয়েছে দেখো, বাষ্পীভবন ও স্ফুটনের মধ্যে পার্থক্য কি, সেটা একটু বুঝবো। ইভাপোরেশন ভার্সেস বয়েলিং, পার্থক্য কি দেখি। ইভাপোরেশন বলছে, মানে বাষ্পীভবন মানে হচ্ছে কোথায় ঘটে, বাষ্পীভবন ঘটে হচ্ছে পৃষ্ঠে, সেটা তোমরা জানলে। আর স্ফুটন কোথায় ঘটে, পুরো তরলে। অর্থাৎ ধরো দু জায়গায় একটা, সরি এক জায়গাতেই একটা
তোমরা কি বলবো, যে কোনো একটা পাত্র নিয়ে জল গরম করছো, তো ও সেই তরলটাতে, সেই জলটাতে বাষ্পীভবন ঘটবে একদম ওপরে, ওপরের তরলটাতে। আর স্ফুটন, স্ফুটন মানে তোমরা জানো ফোঁটা, জল ফোঁটা কোথায় ফুটবে, যখন জল ফুটতে শুরু করবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন পুরো তরলটা ফুটবে, শুধু ওপরটা নয়, পুরো তরলটা ফুটবে। আর বাষ্পীভবন কিন্তু শুধুমাত্র তরলের ওপরে পৃষ্ঠতে হবে। পার্থক্যটা বুঝতে পারলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাষ্পীভবন হচ্ছে ধীর প্রক্রিয়া, খুব আস্তে 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 হবে, কিন্তু স্ফুটন বা বয়েলিং হচ্ছে দ্রুত প্রক্রিয়া, ফাস্ট, ভেরি ফাস্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে 2 নম্বর পার্থক্য। 3 নম্বর বলছে বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটতে পারে, কিন্তু স্ফুটন বা বয়েলিং যেটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, ফিক্সড টেম্পারেচার আছে। যেমন জলের 100 ডিগ্রি সি, তাই না? আমরা জানি এরকম প্রত্যেকটা তরলেরই একটা করে নির্দিষ্ট টেম্পারেচার বা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রায় গেলে সে ফুটতে শুরু করে, কিন্তু ইভাপোরেশন বা বাষ্পীভবনের কোনো নির্দিষ্ট তাপমাত্রা নেই। তাহলে এখানে আশা করছি বুঝতে পারলে যে কি, একটা হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন এর এবং স্ফুটন বা বয়েলিং এর মধ্যে পার্থক্যগুলো কি কি। একটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে, আবার বলে রিপিট করছি, 1 নম্বর হচ্ছে বাষ্পীভবন পৃষ্ঠে ঘটে, সারফেসে, বয়েলিং ঘটে হোল লিকুইড, পুরো তরলে। 2 নম্বর হচ্ছে বাষ্পীভবন স্লো ঘটে, মানে ধীর ঘটে, আর বয়েলিং বা স্ফুটন হয় ফাস্ট, দ্রুত। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ইভাপোরেশন বা বাষ্পীভবন যে কোনো তাপমাত্রায় ঘটে, এনি টেম্পারেচার, কিন্তু বয়েলিং বা স্ফুটন একটা ফিক্সড টেম্পারেচার বা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে। তাহলে বাষ্পীভবন ও স্ফুটনের মধ্যে যে পার্থক্যগুলো ছিল, 3টে পার্থক্য, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি রয়েছে দেখি, ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশন, প্রভাবক কারণ। ফ্যাক্টরস এফেক্টিং এভাপোরেশন, প্রভাবক কারণ, অর্থাৎ ইভাপোরেশনকে, বাষ্পীভবন কার দ্বারা প্রভাবিত হয় সেটা বলছে। 1 নম্বর টেম্পারেচার, তাপমাত্রা, বাষ্পীভবন ঘটতে গেলে তাপমাত্রার একটা বিরাট বড় ভূমিকা আছে। কারণ কি, যদি জলে বাষ্পীভবন ঘটাতে যাও, সেখানেও জলকে গরম করতে হবে, তাপমাত্রা দিতে হবে, তাপ দিতে হবে, সেটা আগুনের সাহায্যে দাও বা সূর্যের তাপে দাও বা তুমি ইলেকট্রিকের সাহায্যে দাও, যার সাহায্যে দাও না কেন, তোমাকে তাপমাত্রা প্রয়োগ করতে হবে বাষ্পীভবন ঘটানোর জন্য। তাই এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট, যে টেম্পারেচার বা তাপমাত্রা। আবার তুমি যদি ভাবো গাছের বাষ্পীভবন ঘটাবে, তখনও কিন্তু কি সূর্যের তাপমাত্রা চাই, গাছের বাষ্পীভবন ঘটানোর জন্য কিন্তু সূর্যের তাপ দরকার, আলো দরকার, না হলে কিন্তু গাছের বাষ্পীভবন ঘটবে না। তাহলে ইভাপোরেশনের প্রভাবকে 1 নম্বর হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। 2 নম্বর হচ্ছে সারফেস এরিয়া, পৃষ্ঠের ক্ষেত্রফল, তরলটা কতটা পৃষ্ঠ জুড়ে অবস্থান করছে তার উপর নির্ভর নির্ভর করে। ঠিক আছে, যে সারফেস এরিয়া, পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কতটা তরলটা বিস্তৃত, যদি একটা পুকুরের হয় তার কিরকম সে কতটা বাষ্পীভূত করবে জলটাকে, একটা নদীর হলে সে কেমন বাষ্পীভূত করবে, একটা সমুদ্রের হলে সে কতটা বাষ্পীভূত করবে, বা একটা ছোট গামলায় যদি আমি রোদে নামিয়ে দিই, সে কিরকম বাষ্পীভূত করবে, বাষ্পীভবন ঘটবে সেই জলটাতে। এইগুলো হচ্ছে কিন্তু সারফেস এরিয়া, না পৃষ্ঠের ক্ষেত্রফলে উপরও কিন্তু ইভাপোরেশন নির্ভর করে। 3 নম্বর হচ্ছে ওয়াইন স্পিড, বাতাসের গতি। বাতাসের গতিতে তোমরা হয়তো জলের বা তরলের আহ আগুনে গরম করলে হবে না, সেটা বুঝতে পারবে না। এই ওয়াইন স্পিড বা বাতাসের গতি যেটা, সেটা বোঝা যায় কখন, না সেটা বোঝা যায় হচ্ছে গাছের যখন বাষ্পীভবন ঘটে তখন। গাছের বাষ্পীভবনের জন্য কিন্তু বাতাসের খুব প্রয়োজন। এবারে বাতাসটা আর্দ্র হবে না শুষ্ক হবে, এইসব জিনিসের উপরে কিন্তু খুব ভালোভাবে বাষ্পীভবন নির্ভর করে। তাই ওয়াইন স্পিড মানে বাতাস এবং বাতাসের গতি, খুব জোরে যদি বাতাস বয় তাহলে বাষ্পীভবন স্বাভাবিকভাবে কম হবে, তাই না? একদম নর্মাল যদি যেটা হয় ওয়াইন স্পিড, সেটাতে যদি ঠিকঠাক ভাবে বাতাসের গতি ঠিকঠাক থাকে, তাহলে বাষ্পীভবন ভালোভাবে হবে, এটাই বলছে। তারপরে বলছে 4 নম্বর হিউমিডিটি, আর্দ্রতা।
পরিবেশের যে আর্দ্রতা আছে সেটাকেও কিন্তু নির্ভর সেটার উপরেও কিন্তু ইভাপোরেশন বা বাষ্পীভবন নির্ভর করে। তাহলে এখানে তোমরা চারটে দেখতে পেলে প্রভাবক। একটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, 2 নম্বর হচ্ছে সারফেস এরিয়া পৃষ্ঠের ক্ষেত্রফল, 3 নম্বর হচ্ছে ওয়াইন্ড স্পিড বাতাসের গতি, 4 নম্বর হচ্ছে হিউমিডিটি আর্দ্রতা। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট আমরা দেখিনি কি রয়েছে। নেক্সট দেখো রয়েছে ইউজেস অফ ইভাপোরেশন, ব্যবহার। বাষ্পীভবনের ব্যবহার কোথায় কোথায় আমরা করে থাকি। সাধারণত এখানে দেওয়া আছে দৈনন্দিন জীবনে, ডেইলি লাইফে। দেখো তোমরা বলতে পারো দৈনন্দিন জীবনে ব্যবহার, এগুলো কিন্তু প্রত্যেকটাই চারটে দেওয়া আছে, চারটেই দৈনন্দিন জীবনের কিন্তু ব্যবহার। তাহলে বলছি দেখো, 1 নম্বর হচ্ছে ড্রাইং ক্লথস, কাপড় শুকানো। ড্রাইং ক্লথস, কাপড় শুকানো। আমরা কি হয়, আমরা কি করি, কাপড় কাচার পর সেটা রোদে মেলে দিয়ে আসি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদের আলোতে। তাহলে ড্রাইং ক্লথস, কাপড় শুকানো, এটা আমাদের প্রত্যেক দিনের ব্যাপার। তাই ইভাপোরেশন এখানেও কিন্তু দরকার। তোমরা বলবে যে কাপড় তো রোদে দিলে শুকিয়ে যাবে, তার সাথে ইভাপোরেশনের বা বাষ্পীভবনে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এটাই না, রোদের তাপে সে কাপড়ে লেগে থাকা যে জলবিন্দু গুলো আছে সেগুলো বাষ্পীভূত হয়ে যায়, দিয়ে কার জন্য হচ্ছে, সেটা কিন্তু সূর্যের তাপের জন্য হচ্ছে। তাই ড্রাইং ক্লথ বা কাপড় শুকানো সেটা কিন্তু ইভাপোরেশনের একটা ব্যবহার বলতে পারি। 2 নম্বর হচ্ছে কুলিং বাই সোয়েট, ঘামের মাধ্যমে ঠান্ডা হওয়া। এই যে তোমাদেরকে বললাম কি, কুলিং বাই সোয়েট, ঘামের মাধ্যমে ঠান্ডা হওয়া। তোমাদেরকে বললাম গাছের নিচে থাকলে যেমন গাছ বাষ্পীভূত হয়ে আমাদের ঠান্ডা প্রদান করে, শীতল প্রদান করে। তো ঠিক সেইভাবে আমাদের শরীরেও যখন গ্রীষ্মকালে ঘাম হবে, দেখবে যখনই রোদে বেরোবে তখনই ঘাম হবে, রোদে না বেরোলেও ঘরে বসে থাকলেও ঘাম হবে। ঠিক আছে, তো এই ঘাম হওয়াটা কিন্তু কি স্বাভাবিক, এবং এই ঘাম হলে তবে কিন্তু আমাদের শরীর শীতল হবে বা সহজ ভাষায় বলতে গেলে ঠান্ডা হবে। তাহলে কুলিং বাই সোয়েট, ঘামের মাধ্যমে ঠান্ডা হওয়া, এটাও কিন্তু একটা বাষ্পীভবনের উদাহরণ। আর এই ঘাম কেন বেরোচ্ছে আমাদের শরীরের যে ছিদ্রগুলো আছে দিয়ে সেগুলো দিয়ে, কারণ হচ্ছে বাষ্পীভবন, ইভাপোরেশনের মাধ্যমে। যত বাইরে পরিবেশের তাপমাত্রা যত বেশি থাকবে সেরকম আমাদের শরীর থেকে বেশি জল বেরোবে, অর্থাৎ বাষ্পীভবন বেশি হবে আমাদের শরীর থেকে জলের। তাই এবং জল যত বেশি বাষ্পীভূত আমাদের শরীর তত ঠান্ডা হবে। তাহলে ইভাপোরেশনটা বুঝতে পারলে, মানে ব্যবহারটা। ওকে। 3 নম্বর হচ্ছে মেকিং সল্ট, লবণ তৈরি। বাষ্পীভবনে সাহায্যে কিন্তু লবণ তৈরি করা হয়। কিভাবে? এটা তোমরা নিজেরাও করতে পারবে। যদি কখনো সমুদ্র গেছো, সমুদ্রের জল যদি নিয়ে আসো, সেখানে সেই জলটা যদি কোনো একটা কাঁচের বয়ামে হোক বা প্লাস্টিকের বয়ামে হোক, যে কোনো একটা কোটো বা বয়ামে হোক রেখে যদি দাও, কিছুদিন পর দেখবে সেই জলটা জমে গিয়ে লবণে পরিণত হয়েছে। নিজে নিজে অটোমেটিক হয়ে যাবে, তোমাকে করার কিছু দরকার নেই। ঠিক আছে, তো কিন্তু সেই লবণটা খাওয়ার যোগ্য নয়, খাওয়া যাবে না। ঠিক আছে, কিন্তু লবণে পরিণত হবে। তো এটাও কিন্তু একটা ইভাপোরেশন, যে কি না, নুনটা নিচে থেকে যায়, জলটা বাষ্পীভূত হয়ে যায় নর্মাল টেম্পারেচারে। তো এটাও কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু ফ্যাক্টরিগুলোতে যেখানে লবণ তৈরি হয় সেখানে ইভাপোরেশনের মাধ্যমে কিন্তু সমুদ্রের জলকে কাজে লাগিয়ে লবণ তৈরি করা হয়। 4 নম্বর বলছে ওয়াটার সাইকেল, জলচক্রের ভূমিকা। বাষ্পীভবনের ফলে কিন্তু জলচক্র অনেকভাবে নির্ভর করে। কেমন ভাবে? এই যে সমুদ্র, নদী, পুকুর, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে জল সূর্যের তাপে বাষ্পীভূত হচ্ছে, দিয়ে কি হচ্ছে, সেই বাষ্প আকাশে গিয়ে মেঘ সৃষ্টি করছে, মেঘ থেকে আবার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি আবার পুকুর, নদী, সমুদ্রতে ফিরে আসছে, আবার বাষ্পীভূত হচ্ছে, আবার মেঘ হচ্ছে, মেঘ থেকে আবার বৃষ্টি, এইভাবে একটা সাইকেল চলছে। ঠিক আছে, একটা জলচক্র চলছে। এটাকে ওয়াটার সাইকেল বা জলচক্র বলছে। তাহলে যদি ইভাপোরেশন না হতো, বাষ্পীভবন যদি না হতো, তাহলে কি জলচক্র হতো, বৃষ্টি হতো? বৃষ্টি হতো না, খরা হয়ে যেত চারিদিকে।
তাহলে জলচক্র কিন্তু ইভাপোরেশন বা বাষ্পীভবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এখানে আমরা 4টে পয়েন্ট জানতে পারলাম ইভাপোরেশন ব্যবহারের। 1 নম্বর ড্রাইং ক্লথস, কাপড় শুকানো। 2 নম্বর কুলিং বাই সোয়েট, ঘামের মাধ্যমে ঠান্ডা হওয়া। 3 নম্বর মেকিং সল্ট, লবণ তৈরি। 4 নম্বর ওয়াটার সাইকেল, জলচক্রের ভূমিকা। এরপর আমরা নেক্সট চলে যাব, দেখব কি রয়েছে। কুলিং এফেক্ট, শীতলীকরণ প্রভাব। শীতলীকরণ প্রভাব ইংরাজিতেও দিয়েছে, বাংলাতেও দিয়েছে। আগে বাংলাটা পড়ি। বাষ্পীভবন চারপাশ থেকে তাপ শোষণ করে এবং শীতলতা সৃষ্টি করে। তাহলে বাষ্পীভবন কি করে, এর আগেও তোমাদেরকে বোঝালাম শীতলীকরণ প্রক্রিয়াটি আমাদের বডির ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রেও বোঝালাম, এবং গাছের বডি বা শরীরের ক্ষেত্রেও কিন্তু আমি বোঝালাম। আবার বলছি কিভাবে কাজ করছে না, বাষ্পীভবন চারপাশ থেকে তাপ শোষণ করে নিচ্ছে, দিয়ে আমাদের বডিকে বা গাছের বডিকে কিন্তু শীতল করছে। গাছের ক্ষেত্রে বাষ্পীভবন হলে গাছের নিচে গিয়ে দাঁড়ালে কি হয়, ঠান্ডা অনুভব হয়। তো ঠিক আমাদের শরীরেও কি হয়, ঘাম বেরিয়ে গেলে আমাদের শরীর আস্তে আস্তে শীতল হয়। তো কুলিং এফেক্ট, শীতলীকরণ, এটা হচ্ছে প্রভাব। এভাপোরেশন অবজার্ভ হিট ফ্রম সারাউন্ডিংস অ্যান্ড কজেস কুলিং। আশা করছি এটাও বুঝতে পারলে। ওকে, ভেরি গুড। নেক্সট আমরা দেখিনি কি রয়েছে। লাস্ট কনক্লুশন, উপসংহারে বলছে ইভাপোরেশন ইজ এন ইম্পর্টেন্ট ন্যাচারাল প্রসেস। বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া। কেন, সেটা তোমরা খুব ভালোভাবেই আশা করছি এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো। কারণ কত কিছু দরকার। ইভাপোরেশন বা বাষ্পীভবন না হলে জলচক্র হবে না, খরা হয়ে যাবে, আমাদের শরীরে শীতলীকরণ যদি না হয় যে কোনো সময় অনেক রোগ সৃষ্টি হতে পারে, গাছের শীতলীকরণ না হলে গাছ মরে যাবে, ঠিক আছে, আরো বিভিন্ন লবণ তৈরি হবে না, কত কিছু ব্যবহার তোমরা জানলে। তাই বলছে বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া। আর বাষ্পীভবন হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া, ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, প্রাকৃতিক প্রক্রিয়া। তাহলে আশা করছি এতক্ষণ তোমাদের যে টপিকটা নিয়ে বোঝালাম, এই যে বাষ্পীভবন বা ইভাপোরেশন সম্পর্কে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পুরো জিনিসটা ডিটেলসে। যদি কোনো রকম এখনো অবধি কোনো প্রশ্ন বা ডাউট থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করবো অবশ্যই। তো এই টপিকটা এতটা অবধি ছিল। এরপর আমরা কি করব, এরপর আমরা চলে যাব এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে আমি তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন করাবো, দেখে নি কি এমসিকিউ প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। দেখো এখানে টপিকটা তোমরা দেখো, ছোট করে লেখা আছে তাপ, চ্যাপ্টার তাপ। আর টপিকটা কি না, অবস্থার পরিবর্তন ও নীল তাপের ধারণা। এটা কিন্তু আজকের টপিক নয়, এটা হচ্ছে আগের দিনের টপিক। অর্থাৎ তোমাদেরকেই আমি আগের দিনের ক্লাসে পড়েছিলাম অবস্থার পরিবর্তন ও নীল তাপের ধারণা। তো আমি তোমাদেরকে আজকে সেই টপিকে মানে আগের দিনের টপিকে 10টা এমসিকিউ প্রশ্ন জিজ্ঞাসা করব। কারণ কারণ হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি এটা দেখে বুঝতে পারবো যে তোমরা কতটা প্রশ্নের উত্তর দিতে পারছো, মানে আগের দিন ক্লাসটা কতটা ভালো করে পড়েছিলে, বাড়ি থেকে কতটা দেখেছো, রিভাইজ করেছো, সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, চলো তাহলে নেক্সট শুরু করি, আমরা স্টার্ট এক্সাম করি। দেখো 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য, আমি প্রথমে কি করব, 1 থেকে 10 অব্দি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ভালো করে সময় নিয়ে দেখাবো, তোমরা ভালো করে দেখবে প্রশ্নগুলো, ঠিক আছে। উত্তরগুলো অপশন দেওয়া আছে, কোনটা অপশন তোমরা সেটা চুজ করবে, হয় মনে রাখবে, যদি মনে রাখতে না পারো খাতায় নোট করবে। দ্বিতীয়বারে আমি আবার 1 থেকে শুরু করব, তখন আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেব এক এক করে, এবং তোমরা মিলিয়ে নেবে বা বলার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে কি বলতো, 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য চেঞ্জ ফ্রম সলিড টু লিকুইড কল্ড, কঠিন থেকে তরলে পরিবর্তনকে কি বলে? অপশন এ ফ্রিজিং, কঠিনীভবন। অপশন বি মেল্টিং, গলন। অপশন সি কন্ডেনসেশন, ঘনীভবন। অপশন ডি সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। ভালো করে পড়ো। আবার প্রশ্নটা বলছি দেখো, হোয়াট ইজ দ্য চেঞ্জ ফ্রম সলিড টু লিকুইড কল্ড,
কঠিন থেকে তরলে পরিবর্তনকে কি বলে? অপশন এ ফ্রিজিং, কঠিনীভবন। অপশন বি মেল্টিং, গলন। অপশন সি কন্ডেনসেশন, ঘনীভবন। অপশন ডি সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। তাহলে এবার আমরা 2 নম্বর প্রশ্নতে যাই। ওকে, 2 নম্বর দেখো। 2 নম্বর বলছে দ্য ফর্মুলা অফ লেটেন্ট হিট ইজ ড্যাশ। লিনতপের সূত্র হলো ড্যাশ। লিনতপের সূত্র কোনটা? অপশন এ কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু টি। বি এরটা কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল বা এম এল বলা যায় এটাকে। অপশন সি কিউ ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এম। না অপশন ডি কিউ ইজ ইকুয়াল টু এম প্লাস এল। আবার দেখো প্রশ্নটা পড়ছি। দ্য ফর্মুলা অফ লেটেন্ট হিট ইজ। লিনতপের সূত্র হলো ড্যাশ। অপশন এ কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু টি। অপশন বি কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল বা এম এল। অপশন সি কিউ ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এম। অপশন ডি কিউ ইজ ইকুয়াল টু এম প্লাস এল। ওকে, আশা করছি দেখে নিয়েছো প্রশ্নটা। এরপর আমরা চলে যাব 3 নম্বরে। দেখি 3 নম্বরে কি রয়েছে। দেখো, 3 নম্বরে তোমাদের জন্য প্রশ্ন রয়েছে হোয়াট ইজ লেটেন্ট হিট। লিন তাপ কি? হিট দ্যাট চেঞ্জেস টেম্পারেচার, তাপমাত্রা পরিবর্তনকারী তাপ। অপশন বি হিট অ্যাবজর্বড ডিউরিং চেঞ্জ অফ স্টেট উইদাউট টেম্পারেচার চেঞ্জ, তাপমাত্রা না বদলে অবস্থা পরিবর্তনের সময় শোষিত তাপ। অপশন সি সানস হিট, সূর্যের তাপ। অপশন ডি কোল্ড এনার্জি, ঠান্ডা শক্তি। বলো, ভালো করে দেখো। আবার বলছি দেখো প্রশ্নটা। হোয়াট ইজ লেটেন্ট হিট? লিন তাপ কি? অপশন এ হিট দ্যাট চেঞ্জেস টেম্পারেচার, তাপমাত্রা পরিবর্তনকারী তাপ। অপশন বি হিট অ্যাবজর্ব ডিউরিং চেঞ্জ অফ স্টেট উইদাউট টেম্পারেচার চেঞ্জ, তাপমাত্রা না বদলে অবস্থা পরিবর্তনের সময় শোষিত তাপ। অপশন সি সানস হিট, সূর্যের তাপ। অপশন ডি কোল্ড এনার্জি, ঠান্ডা শক্তি। আশা করছি হয়ে গেছে দেখা 3 নম্বরেরটা। 4 নম্বরে চলে যায়, দেখি কি রয়েছে। 4 নম্বরে বলছে অ্যাট 100 ডিগ্রি সি ওয়াটার বয়েলস অ্যান্ড টেম্পারেচার ড্যাশ। 100 ডিগ্রি সিতে জল ফুটলে তাপমাত্রা ড্যাশ কত হয়, মানে কি হয়? অপশন এ ইনক্রিয়েসেস, বাড়ে। অপশন বি ডিক্রিয়েসেস, কমে। অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকে। অপশন ডি বিকামস 200 ডিগ্রি সি, মানে 200 ডিগ্রিতে চলে যায়। কোনটা হবে উত্তর? আবার পড়ছি প্রশ্নটা। অ্যাট 100 ডিগ্রি সি ওয়াটার বয়েলস অ্যান্ড টেম্পারেচার ড্যাশ। 100 ডিগ্রিতে সিতে জল ফুটলে তাপমাত্রা ড্যাশ। অপশন এ ইনক্রিয়েসেস, বাড়ে। অপশন বি ডিক্রিয়েসেস, কমে। অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকে। অপশন ডি বিকামস 200 ডিগ্রি সি। আশা করছি দেখা হয়ে গেছে 4 নম্বরেরটা। নেক্সট 5 নম্বরে চলে যায়। 5 নম্বরে বলছে লিকুইড টু গ্যাস চেঞ্জ ইজ কল্ড ড্যাশ। তরল থেকে গ্যাসে পরিবর্তনকে বলে ড্যাশ। অপশন এ মেল্টিং, গলন। অপশন বি ইভাপোরেশন, বাষ্পীভবন। অপশন সি ফ্রিজিং, কঠিনীভবন। অপশন ডি কন্ডেনসেশন, ঘনীভবন।
আবার পড়ছি দেখো প্রশ্নটা, লিকুইড টু গ্যাস চেঞ্জ ইজ কল্ড, তরল থেকে গ্যাসে পরিবর্তনকে বলে ড্যাশ। অপশন এ মেল্টিং, গলন। অপশন বি ইভাপোরেশন, বাষ্পীভবন। অপশন সি সি ফ্রিজিং, কঠিনীভবন। অপশন ডি কন্ডেনসেশন, ঘনীভবন। 5 নম্বরেরটা আশা করছি তোমাদের দেখা হয়ে গেছে। নেক্সট চলে যায় 6 নম্বরে। 6 নম্বরে তোমাদের জন্য কি রয়েছে দেখো, অ্যাট 0 ডিগ্রি সি আইস মেল্টস বাট দ্য টেম্পারেচার রিমেন্স ড্যাশ। 0 ডিগ্রি সিতে বরফ গলে কিন্তু তাপমাত্রা ড্যাশ। অপশন এ ইনক্রিজেস, বাড়ে। অপশন বি ডিক্রিজেস, কমে। অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকে। অপশন ডি বিকামস 10 ডিগ্রি সি, 10 ডিগ্রি হয়ে যায়। কোনটা হবে? আবার পড়ছি দেখো, অ্যাট 0 ডিগ্রি সি আইস মেল্টস বাট দ্য টেম্পারেচার রিমেন্স ড্যাশ। 0 ডিগ্রি সিতে বরফ গলে কিন্তু তাপমাত্রা ড্যাশ কি হয়? অপশন এ ইনক্রিজেস, বাড়ে। অপশন বি ডিক্রিজেস, কমে। অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকে। অপশন ডি বিকামস 10 ডিগ্রি সি। আশা করছি 6 নম্বরটা দেখা হয়ে গেছে তোমাদের। নেক্সট দেখি কি রয়েছে। 7 নম্বর রয়েছে, হিট ডিউরিং চেঞ্জ অফ স্টেট ইজ ইউজ টু ড্যাশ। অবস্থা পরিবর্তনের সময় তাপ ব্যবহৃত হয় ড্যাশ। অপশন এ ইনক্রিজ টেম্পারেচার, তাপমাত্রা বাড়াতে। অপশন বি ব্রেক ইন্টারমলিকিউলার ফোর্সেস, অণুর আকর্ষণ বল ভাঙতে। অপশন সি কুল দ্য সাবস্টেন্স, ঠান্ডা করতে। অপশন ডি চেঞ্জ কালার, রং বদলাতে। আবার পড়ছি দেখো, হিট ডিউরিং চেঞ্জ অফ স্টেট ইজ ইউজ টু ড্যাশ। অবস্থা পরিবর্তনের সময় তাপ ব্যবহৃত হয় ড্যাশ। অপশন এ ইনক্রিজ টেম্পারেচার, তাপমাত্রা বাড়াতে। অপশন বি ব্রেক ইন্টার মলিকিউলার ফোর্সেস, অণুর আকর্ষণ বল ভাঙতে। অপশন সি কুল দ্য সাবস্টেন্স, ঠান্ডা করতে। অপশন ডি চেঞ্জ কালার, রং বদলাতে। আশা করছি 7 নম্বরের প্রশ্নটাও দেখে নিয়েছো। 8 নম্বরে দেখি কি রয়েছে। 8 নম্বর প্রশ্নতে রয়েছে, সলিড ডাইরেক্টলি চেঞ্জেস ইনটু গ্যাস, দিস ইজ কল্ড ড্যাশ। কঠিন সরাসরি গ্যাসে পরিণত হয়, একে বলে ড্যাশ। অপশন এ বয়েলিং, স্ফুটন। অপশন বি সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। অপশন সি ফ্রিজিং, কঠিনীভবন। অপশন ডি মেল্টিং, গলন। আবার বলছি দেখো প্রশ্নটা, সলিড ডাইরেক্টলি চেঞ্জেস ইনটু গ্যাস, দিস ইজ কল্ড ড্যাশ। কঠিন সরাসরি গ্যাসে পরিণত হয়, একে বলে ড্যাশ। অপশন এ বয়েলিং, স্ফুটন। অপশন বি সাবলিমেশন, ঊর্ধ্বপতন। অপশন সি ফ্রিজিং, কঠিনীভবন। অপশন ডি মেল্টিং, গলন। আশা করছি দেখে নিয়েছো 8 নম্বরেরটা। আমরা চলে যাব 9 নম্বরে। নেক্সট 9 নম্বরে দেখা রয়েছে, খুব সহজ প্রশ্ন, হাউ মেনি স্টেটস অফ ম্যাটার আর দেয়ার। পদার্থের কয়টি অবস্থা আছে? অপশন এ 2। অপশন বি 3। অপশন সি 4। অপশন ডি 5। 2 3 4 5। আবার পড়ছি দেখো, হাউ মেনি স্টেটস অফ ম্যাটার আর দেয়ার। পদার্থের কয়টি অবস্থা আছে? অপশন এ 2। অপশন বি 3। অপশন সি 4। অপশন ডি 5। আশা করছি 9 নম্বরের প্রশ্নটাও তোমাদের দেখা হয়ে গেছে। নেক্সট আমরা দেখে নিই 10 নম্বরে কি প্রশ্ন রয়েছে। গ্যাস টু লিকুইড চেঞ্জ ইজ কল্ড ড্যাশ। গ্যাস থেকে তরলে পরিবর্তনকে বলে ড্যাশ। অপশন এ সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। অপশন বি ফ্রিজিং, কঠিনীভবন। অপশন সি কন্ডেনসেশন, ঘনীভবন। অপশন ডি মেল্টিং, গলন।
আবার বলছি দেখো প্রশ্নটা, গ্যাস টু লিকুইড চেঞ্জ ইজ কল্ড ড্যাশ। গ্যাস থেকে তরলে পরিবর্তনকে বলে ড্যাশ। অপশন এ সাবলিমেশন ঊর্ধ্বপাতন, অপশন বি ফ্রিজিং কঠিনীভবন, অপশন সি কন্ডেনসেশন ঘনীভবন, অপশন ডি মেল্টিং গলন। তো আশা করছি তোমাদের 10 নম্বর প্রশ্নটাও দেখা হয়ে গেছে। এরপর আমরা কি করব, এরপর আমরা এক এক করে প্রশ্নগুলো আবার এক থেকে দেখব এবং প্রত্যেকটার এবার কিন্তু আমি উত্তর বলবো। ঠিক আছে, উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে বা তোমরা বলার চেষ্টা করবে। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো, হোয়াট ইজ দ্য চেঞ্জ ফ্রম সলিড টু লিকুইড কল। কঠিন থেকে তরলে পরিবর্তনকে কি বলে। অপশন এ ফ্রিজিং কঠিনীভবন, অপশন বি মেল্টিং গলন, অপশন সি কন্ডেনসেশন ঘনীভবন, অপশন ডি সাবলিমেশন ঊর্ধ্বপাতন। এটার উত্তর হচ্ছে অপশন বি মেল্টিং বা গলন। নেক্সট করে নি কি রয়েছে 2 নম্বরে, 2 নম্বর প্রশ্ন রয়েছে দ্য ফর্মুলা অফ ল্যাটেন্ট হিট ইজ ড্যাশ। লিন তাপের সূত্র হলো ড্যাশ। অপশন এ কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু টি, অপশন বি কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল বা এম এল, অপশন সি কিউ ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এম, অপশন ডি কিউ ইজ ইকুয়াল টু এম প্লাস এল। কোনটা হবে এর উত্তর বলো তো। এটার উত্তর হবে অপশন বি কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল বা এম এল। নেক্সট পরেরটা দেখে নি, 3 নম্বর দেখো ফার্টেন হিট লিন তাপ কি। অপশন এ হিট দ্যাট চেঞ্জেস টেম্পারেচার তাপমাত্রা পরিবর্তনকারী তাপ, অপশন বি হিট অ্যাবজর্ব ডিউরিং চেঞ্জ অফ স্টেট উইদাউট টেম্পারেচার চেঞ্জ তাপমাত্রা না বদলে অবস্থা পরিবর্তনের সময় শোষিত তাপ, অপশন সি সানস হিট সূর্যের তাপ, অপশন ডি কোল্ড এনার্জি ঠান্ডা শক্তি। এটার উত্তর হবে অপশন বি তাপমাত্রা না বদলে অবস্থা পরিবর্তনের সময় শোষিত তাপ, হিট অ্যাবজর্ব ডিউরিং চেঞ্জ অফ স্টেট উইদাউট টেম্পারেচার চেঞ্জ। নেক্সট দেখে নি কি রয়েছে, 4 নম্বর অ্যাট 100 ডিগ্রি সি ওয়াটার বয়েলস অ্যান্ড টেম্পারেচার ড্যাশ। 100 ডিগ্রি সিতে জল ফুটলে তাপমাত্রা ড্যাশ। অপশন এ ইনক্রিজেস বাড়ে, অপশন বি ডিক্রিজেস কমে, অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট অপরিবর্তিত থাকে, অপশন ডি বিকামস 200 ডিগ্রি সি। এটার উত্তর হচ্ছে অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট অপরিবর্তিত থাকে। নেক্সট দেখে নি, 5 নম্বর দেখো কি রয়েছে, লিকুইড টু গ্যাস চেঞ্জ ইজ কল্ড ড্যাশ। তরল থেকে গ্যাসে পরিবর্তনকে বলে ড্যাশ। অপশন এ মেল্টিং গলন, অপশন বি ইভাপোরেশন বাষ্পীভবন, অপশন সি ফ্রিজিং ঘনীভবন, অপশন ডি কন্ডেনসেশন ঘনীভবন। তো এটার উত্তর হবে অপশন বি ইভাপোরেশন বা বাষ্পীভবন, যেটা আজকে তোমাদেরকে আমি পড়ালাম তাই না, তরল থেকে গ্যাসে পরিবর্তন, একদমই তাই। নেক্সট দেখি, 6 নম্বর হচ্ছে অ্যাট 0 ডিগ্রি সি আইস মেল্টস বাট দ্য টেম্পারেচার রিমেন্স ড্যাশ। 0 ডিগ্রি সিতে বরফ গলে গলে কিন্তু তাপমাত্রা ড্যাশ। অপশন এ ইনক্রিজেস বাড়ে, অপশন বি ডিক্রিজেস কমে, অপশন সি রিমেন্স কনস্ট্যান্ট অপরিবর্তিত থাকে, অপশন ডি বিকামস 10 ডিগ্রি সি 100 ডিগ্রি সরি 10 ডিগ্রি সিতে চলে যায়। কোনটা হবে। এটার উত্তর হবে সি রিমেন্স কনস্ট্যান্ট অপরিবর্তিত থাকে। নেক্সট করি দেখি কি প্রশ্ন আসছে আবার, 7 নম্বর প্রশ্ন,
হিট ডিউরিং চেঞ্জ অফ স্টেট ইজ ইউজ টু ড্যাশ, অবস্থা পরিবর্তনের সময় তাপ ব্যবহৃত হয় ড্যাশ। অপশন এ ইনক্রিজ টেম্পারেচার, তাপমাত্রা বাড়াতে। অপশন বি ব্রেক ইন্টার মলিকিউলার ফোর্সেস, অণুর আকর্ষণ বল ভাঙতে। অপশন সি কুল দা সাবস্টেন্স, ঠান্ডা করতে। অপশন ডি চেঞ্জ কালার, রং বদলাতে। এটার উত্তর হচ্ছে বি ব্রেক ইন্টার মলিকিউলার ফোর্সেস, অণুর আকর্ষণ বল ভাঙতে। নেক্সট দেখে নি কি রয়েছে 8 নম্বর, সলিড ডাইরেক্টলি চেঞ্জেস ইনটু গ্যাস, দিস ইজ কল্ড ড্যাশ, কঠিন সরাসরি গ্যাসে পরিণত হয়, একে বলে ড্যাশ। অপশন এ বয়েলিং, ফুটন। অপশন বি সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। অপশন সি ফ্রিজিং, কঠিনীভবন। অপশন ডি মেল্টিং, গলন। এটার উত্তর হচ্ছে অপশন বি সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। নেক্সট 9 নম্বর, হাউ মেনি স্টেটস অফ ম্যাটার আর দেয়ার, পদার্থের কয়টি অবস্থা আছে? 2 3 4 5, 2 3 4 5, কয়টি? পদার্থের 3টি অবস্থা আছে, তাই না? কঠিন, তরল আর গ্যাসীয়। তাহলে অপশন বি। নেক্সট দেখি কি রয়েছে, গ্যাস টু লিকুইড চেঞ্জ ইজ কল্ড ড্যাশ, গ্যাস থেকে তরলে পরিবর্তনকে বলে ড্যাশ। অপশন এ সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। অপশন বি ফ্রিজিং, কঠিনীভবন। অপশন সি কন্ডেনসেশন, ঘনীভবন। অপশন ডি মেল্টিং, গলন। বলো কি হবে এটার উত্তর? এটার উত্তর হবে অপশন সি কন্ডেনসেশন, ঘনীভবন। তাহলে 10টার উত্তরই কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবারে আমরা করব সাবমিট এক্সাম, দেখবো উত্তরগুলো ঠিক হলো নাকি ভুল হলো। সাবমিট নাও। দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, কারেক্ট লেখা আছে পাশে পাশে, আমি তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্ন তোমাদের আছে এখানে যে কঠিন থেকে তরলে পরিবর্তনকে কি বলে, না মেল্টিং, গলন। এটা 1 নম্বর ছিল। 2 নম্বর, 2 নম্বর রয়েছে দেখো লিন তাপের সূত্র হলো কি, কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এল বা এম এল, ঠিক হয়ে গেল তাহলে এটাও। তারপর দেখি কি রয়েছে, 3 নম্বর রয়েছে দেখো লিন তাপ কি, লিন তাপ হচ্ছে তাপমাত্রা না বদলে অবস্থা পরিবর্তনের সময় শোষিত তাপ, এটাও কারেক্ট আনসার, গুড। নেক্সট দেখে নি কি রয়েছে, নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন রয়েছে দেখো কি, না 100 ডিগ্রি সি তে জল ফুটলে তাপমাত্রা কি হয়, রিমেন্স কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকে, এটাও কারেক্ট আনসার লেখা আছে, তার মানে এটাও ঠিক হয়েছে। ঠিক আছে, এবার 5 নম্বরটা দেখবো কি রয়েছে। 5 নম্বরে বলছে তরল থেকে গ্যাসে পরিবর্তনকে বলে ড্যাশ, ইভাপোরেশন, বাষ্পীভবন। দেখো কারেক্ট আনসার, এটাও ঠিক। নেক্সট 6 নম্বর কি রয়েছে দেখে নি, 6 নম্বর রয়েছে 0 ডিগ্রি সি তে বরফ গলে কিন্তু তাপমাত্রা ড্যাশ, এটার উত্তর হচ্ছে রিমেন্স কনস্ট্যান্ট, অপরিবর্তিত থাকে, এটাও দেখো কারেক্ট আনসার, একদম ঠিক। 7 নম্বরটা দেখিনি কি রয়েছে, 7 নম্বরটা রয়েছে অবস্থা পরিবর্তনের সময় তাপ ব্যবহৃত হয় ড্যাশ, উত্তর হচ্ছে ব্রেক ইন্টার মলিকিউলার ফোর্সেস, অণুর আকর্ষণ বল ভাঙতে। ঠিক আছে, এটাও দেখো কারেক্ট আনসার লেখা আছে, একদম ঠিক। সরি। 8 নম্বর দেখো রয়েছে কঠিন সরাসরি গ্যাসে পরিণত হয়, একে বলে ড্যাশ, উত্তর হচ্ছে সাবলিমেশন, ঊর্ধ্বপাতন, কারেক্ট আনসার এটাও। 9 নম্বর দেখি কি রয়েছে, 9 নম্বর রয়েছে পদার্থের কয়টি অবস্থা আছে, এটা তোমরা সবাই জানো, উত্তরও দিয়েছো 3, তাই এটাও কারেক্ট আনসার লেখা আছে। শেষ এবং 10 নম্বর প্রশ্ন রয়েছে দেখো কি, না গ্যাস থেকে তরলে পরিবর্তনকে বলে ড্যাশ। অপশন সি কন্ডেনসেশন, ঘনীভবন, উত্তর হচ্ছে
দেখো এখানে ঠিক দিয়েছে, কারেক্ট আনসার। তাহলে আশা করছি এখানে তোমরা প্রত্যেকটা উত্তর ভালোভাবে, প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমি যা যা তোমাদেরকে আজকে পড়ালাম ক্লাসে সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো যদি এছাড়াও কোনো রকম কিছু প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই সেটা জিজ্ঞাসা করে নেবে। এই ক্লাসে না হোক, আমি আবার পরের ক্লাসও আলোচনা করব, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত।